আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় ফৌজদারি আইন সংক্রান্ত 3টি বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে টেলিযোগাযোগ বিলও। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হয়েছে। জাতীয় ক্রীড়া সম্মান পুরস্কার ঘোষিত হয়েছে। বাংলার ঐহিকা মুখার্জি অর্জুন পুরস্কার পাচ্ছেন। 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এদিকে মহিলাদের একমাত্র টেস্টে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য বিল দ্বিতীয় 2023 লোকসভায় পাশ হয়েছে। 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে। ভারতে ফৌজদারি অপরাধের প্রধান আইন ছিল এটি। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা। গ্রেপ্তার, বিচার প্রক্রিয়া এবং জামিনের পদ্ধতির সংস্থান রয়েছে এতে। 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে। এই আইনটি ভারতীয় আদালতে সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণ করে। সমস্ত দেওয়ানি এবং ফৌজদারি কার্যক্রমের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এই আইনগুলিকে এফআইআর থেকে কেস ডায়েরি থেকে চার্জশিট এবং চার্জশিট থেকে রায় পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ডিজিটাইজ করার সংস্থান রাখা হয়েছে। এই সংক্রান্ত প্রচলিত আইনগুলি সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এগুলি সবই 150 বছরের পুরনো ব্রিটিশ আমলের আইন এবং প্রধানমন্ত্রী এই ঔপনিবেশিক যুগের আইনগুলি থেকে দেশকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান আইনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। पाश्चात्य विचारों के जो अंग्रेज शासन में लाए गए कानून थे, उसमें न्याय का उद्भव दंड में से होता है। हमारे यहाँ विक्टिम को न्याय देना और वो दंड के माध्यम से और कोई इस तरह की गलती न करे, इस तरह का समाज के अंदर एक एग्जाम्पल प्रस्तापित करने के लिए ये दंड का प्रोविजन है। ये नए जो 3 कानून लेकर मैं आया हूँ, वो मूल भारतीय न्याय के संहिता के आत्मा को प्रगटीकरण देने वाले कानून है। आजादी के इतने सालों के बाद पहली बार ये तीनों अपराध की सिस्टम को चलाने वाले कानूनों का मानवीयकरण होगा। কয়েকটি সংশোধনী সহ লোকসভায় গতকাল টেলিযোগাযোগ বিল 2023 পাশ হয়েছে। টেলিযোগাযোগ পরিষেবা এবং নেটওয়ার্কের উন্নয়ন, সম্প্রসারণ এবং কাজকর্মের সামগ্রিক উন্নতি ঘটানোর সংস্থান রয়েছে এই বিলে। এতে বলা হয়েছে, টেলিকম পরিষেবা প্রদানকারীদের আবশ্যিকভাবে যে কোনো বায়োমেট্রিক ভিত্তিক শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে। টেলিকম সম্পর্কিত অনুমোদন প্রদান এবং স্পেকট্রাম বণ্টন করবে কেন্দ্রীয় সরকার। বিলটির ওপর আলোচনার জবাবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এখানে উপভোক্তাদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভুয়ো পরিচয় দিয়ে সিম ব্যবহারের ঘটনাও এর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হবে। আইন লঙ্ঘনকারীদের 3 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এই বিলে। উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে গতকাল ফের 2 বিরোধী সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। এরা হলেন কংগ্রেসের থমাস চাজিকাদান এবং সিপিআইএমের AM আরিফ। এ নিয়ে মোট 143 জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে 97 জন লোকসভার সাংসদ। গতকাল মধ্যাহ্নভোজের পর অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী 2 সাংসদের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনেন। ধ্বনি ভোটে তা গৃহীত হয়। দেশে কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেছেন। ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা, শ্বাসযন্ত্রের অসুস্থতার পাশাপাশি কোভিড-19 সহ বিভিন্ন অসুখ নিয়ে বৈঠকে আলোচনা হয়। গতকালের এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে। হাসপাতালের প্রস্তুতি, নজরদারি বৃদ্ধি এবং মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের পাশাপাশি
মক ড্রিলের ওপর তিনি জোর দেন। শীতের মরশুমে ও আসন্ন উৎসবের মরশুমে দেশজুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতেও বলেন তিনি। মহারাষ্ট্রে JN.1 ভ্যারিয়েন্ট আক্রান্ত কোভিড রোগীর সন্ধান মিলেছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 41 বছরের ওই ব্যক্তি সিন্ধুদুর্গ জেলার বাসিন্দা। ইতোমধ্যেই রাজ্য জুড়ে রোগ মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে, হাসপাতালগুলিকেও তৈরি থাকতে বলা হয়েছে। মহারাষ্ট্রে নতুন করে 11 জন কোভিড আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন এই JN.1 ভ্যারিয়েন্টকে দ্রুত সংক্রমণশীল বলে চিহ্নিত করে, তবে জনস্বাস্থ্যে এর ঝুঁকি খানিকটা কম বলেও জানায় তারা। মহারাষ্ট্রের শিবসেনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষিতে বিধায়কদের সদস্য পদ বাতিলের আবেদনের ওপর অধ্যক্ষ রাহুল নারওয়েকর শুনানির প্রক্রিয়া শেষ করেছেন। একনাথ শিন্ডে গোষ্ঠীর তরফে বরিষ্ঠ আইনজীবী মহেশ জেঠমালানি এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর তরফে দেবদত্ত কামাত নিজেদের বক্তব্য রাখেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আগামী 10ই জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অধ্যক্ষ রাহুল নারওয়েকরকে নির্দেশ দিয়েছিল। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের আমির হিসেবে দায়িত্বভার গ্রহণের জন্য শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী লেখেন, আগামী বছরগুলিতে ভারত ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও জোরদার হবে সে ব্যাপারে তিনি আশাবাদী। কুয়েতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষদের আর্থিক বিকাশ অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 2047 সালের মধ্যে ভারতের উন্নত রাষ্ট্র হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেকেন্দ্রাবাদে গত সন্ধ্যায় MNR শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে মহিলা ও বঞ্চিতদের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। গ্রামীণ এলাকার বাসিন্দাদের সঠিক পরিষেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে তেলেঙ্গানার ভুদান পোচামপল্লিতে গতকাল রাষ্ট্রপতি তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেছেন। পোচামপল্লি শিল্পকে আরও উন্নত করার আশ্বাস দেন তিনি। কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে 9ম দফার বাণিজ্যিক কয়লা খনির নিলামের সূচনা করেছেন। তিনি জানান, এই পর্যায়ে 26টি খনি নিলামে উঠছে। 2030 সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পাবে। জ্বালানির নিরাপত্তার উপর জোর দিয়ে কার্বন নিঃসরণ কমাতে ভারতের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। মাদ্রাজ হাইকোর্ট দুর্নীতি মামলায় তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী পনমুদিকে দোষী সাব্যস্ত করেছে। বিচারপতি জি জয়াচন্দ্রন পনমুদি ও তার স্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন। 2011 সালে দুর্নীতি দমন শাখা ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি কারাপশন মন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পনমুদি ও তার স্ত্রী পি বিশালাক্ষীকে আজ আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারপতি। বন্যা বিধ্বস্ত তামিলনাড়ুতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টার, নৌকো এবং অন্যান্যভাবে আটকে পড়া মানুষদের উদ্ধার ও বন্যার জল বের করা হচ্ছে। মাদ্রাজ রেজিমেন্ট থেকে ভারতীয় সেনার একটি দল কারুঙ্গুলাম এবং আধিচান্নালুর পৌঁছেছে। গত 3 দিনে এই প্রথমবার বাসিন্দাদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। 2023 সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হয়েছে। 24টি ভাষায় লেখকেরা এই সম্মান পেলেন। এর মধ্যে 9টি কবিতার বই, 6টি উপন্যাস, 5টি ছোট গল্প সংগ্রহ, 3টি প্রবন্ধ এবং একটি ক্ষেত্রে সাহিত্যমূলক অধ্যয়নের জন্য এই পুরস্কার দেওয়া হলো। উপন্যাসের জন্য তামিল লেখক রাজাশেখরন নির্ভাজি পাদৌম, বাংলা উপন্যাস জলের ওপর পানির জন্য স্বপ্নময় চক্রবর্তী পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। তেলুগু লেখক পতঞ্জলি শাস্ত্রী তাঁর ছোট গল্প সংগ্রহ এবং মালায়ালি সাহিত্যিক EV রামাকৃষ্ণন তাঁর সাহিত্যমূলক অধ্যয়নের জন্য এই পুরস্কার পেলেন। ডোগরি ভাষায় কবিতা সংগ্রহের জন্য বিজয় ভার্মা, গুজরাটিতে বিনোদ যোশী, ওড়িয়া ভাষায় আশুতোষ পারিদা সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। ক্যাপিটাল হিলসে গত 6 জানুয়ারি হামলা ও দাঙ্গা হাঙ্গামার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে আমেরিকার কলোরাডোর একটি আদালত তাঁকে রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে। এর বিরুদ্ধে ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্লের বোল্যান্ড পার্কে আজ 3 ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30টায়। রবিবার জোহানেসবার্গে প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেও পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক ওভালে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 8 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। এদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মহিলাদের একমাত্র টেস্টে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সকাল 9:30টায়।
সরকার জাতীয় ক্রীড়া সম্মান 2023 ঘোষণা করেছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি। এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন 26 জন ক্রীড়াবিদ। এদিকে দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন কুস্তি কোচ ললিত কুমার, দাবা কোচ আর.বি. রমেশ, প্যারা অ্যাথলেটিক্স কোচ মহাবীর প্রসাদ সাইনি প্রমুখ। 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। খবর শেষ হলো।